ট্রাভেল ব্লগার সুবীর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নাকো থেকে টাবো হয়ে কাজা, আজকেও আর একটা দারুণ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। পৃথিবীর হাইয়েস্ট রেস্টুরেন্ট, 500 বছরের পুরানো বৌদ্ধ মমি, পৃথিবীর হাইয়েস্ট পোস্ট অফিস, পৃথিবীর হাইয়েস্ট মনেস্ট্রি, এই দারুণ দারুণ কিছু জিনিস আজকের পর্বের মধ্যেই থাকছে। হিমাচল লাহুল স্পিতি ট্যুরের 4র্থ পর্ব। এর আগের 3টে পর্ব এখনো যারা দেখেননি, প্লিজ একটু দেখে নেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, বা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করা যাক। নাকোর এই হোমস্টে থেকে আজকের আপাতত বিদায়। এখান থেকে আমরা এবারে টাবো হয়ে যাব কাজা। টাবো অসাধারণ একটা সুন্দর জায়গা। এই যে জায়গাটায় আছি এখানে বেশ কিছু দেখুন সবুজ গাছপালা দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা হোমস্টের পাশাপাশি বেশ কিছু সবুজ গাছ বসানো রয়েছে, বিভিন্ন পাহাড়ি গাছ। সকালবেলা রুমের যখনই পর্দা সরালাম, দারুণ একটা সকাল, রৌদ্র উজ্জ্বল সকাল, এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য যেন আমাদের হাতছানি দিচ্ছে। কালকে যখন বিকালে এসেছিলাম, রুমে ঢোকার পরে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল, ঠিক বুঝতে পারিনি। ঠিক হোমস্টের সামনে এখানে চাষবাস হয়েছে, এটা দেখে আরও সুন্দর লাগছে। পাহাড়ের কোলে এত উপরে একটা এই ধরনের পরিবেশ চোখ জুড়িয়ে যাচ্ছে। ডাইনিং স্পেসে ব্রেকফাস্ট করতে এসেছি। রুটি, জ্যাম, তার সাথে বাটার দেওয়া আছে, আর হচ্ছে এই যে গরম গরম 1 কাপ চা। সকালটা এই গরম চায়ে চুমুক দিয়ে দারুণ লাগছে, আর আশা করছি আজকে সারাদিনটা খুব ভালোই কাটবে আমাদের। এই হোমস্টের আমরা এবার একটু রুফটপে যাচ্ছি। রুফটপ থেকে আশেপাশের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আজকে নাকোতে প্রচুর ট্যুরিস্ট এসেছে। এই দেখুন বিভিন্ন সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমাদের গাড়িও তার মধ্যে রয়েছে। সকালে এখান থেকে সবাই কিন্তু টাবো হয়ে কাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, আর আমাদেরও সেই পথেই যেতে হবে। এত সুন্দর একটা ওয়েদার, এটা আজকে ভীষণ ভালো লাগছে। মনটা আজকে ভরে যাচ্ছে এই ওয়েদারটা দেখে। আমার না অ্যাকচুয়ালি বৃষ্টিটা একদমই ভালো লাগে না, বিশেষ করে পাহাড়ে। কিছু তো করার থাকে না, পাহাড়ে তো বৃষ্টি, মেঘ এগুলো তো থাকেই। তবে দূরে কিছুটা এই যে পাহাড়, তার সাথে মেঘের খেলা। হ্যালো 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 হ্যালো, ক্যামেরা নেই 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 নেই। লাগেজ চলে এসেছে আমাদের গাড়িতে। গাড়িতে লাগেজপত্রগুলো এখন প্যাকিং চলছে, সেই জন্য আমরা এই যে গ্রামটাতে ছিলাম নাকোতে, সেই গ্রামটার একটু আশেপাশে ঘুরে দেখছি। বেশ ভালো লাগছে, কিন্তু বাড়িগুলোর এখানে টাইপটাই অন্যরকম, তাই না? বাড়ির টাইপটা। আমাদের সব আরও যারা সঙ্গী রয়েছে তারা সব আসছে, তার আগে আমরা আশপাশটা একটু ঘুরছি আর কি। তবে আমরা যেখানটায় রয়েছি এই গ্রাম্য পরিবেশের মধ্যে নিজস্ব বাড়িও কিছু রয়েছে, এবং হোমস্টে রয়েছে, হোটেল রয়েছে। এগুলো আবার কি? একটু ভিতরে চলে গেলে তখন কিন্তু আর হোমস্টে দেখতে পাবো না, শুধুই এই গ্রামের বাড়িগুলো আমরা দেখতে পাবো, আর এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের আজকের যাত্রা শুরু হলো। এই মুহূর্তে এই অঞ্চলটি যেটা দেখছেন, এটি এক সময় তার ধসপ্রবণ বা শুটিং স্টোনের জন্য বিপজ্জনক এবং অ্যাডভেঞ্চার ছিল। বর্তমানে রাস্তার অনেক উন্নতি হলেও চারপাশের খাড়া রুক্ষ পাহাড়ের দৃশ্য আপনাকে রোমাঞ্চিত করবে। আজকের এই রাস্তাতেই পড়বে মালিং নালা, তারপরে ছাঙ্গো গ্রাম। সিকিমের ছাঙ্গু নয় কিন্তু এটা, রুক্ষ পাহাড়ি অঞ্চল, তার সাথে কিছু আপেল বাগান এবং মটরশুটির ক্ষেতও দেখতে পাওয়া যায়। আপনারা যখন উইন্টার স্পিতি করবেন না, তখন এই যে রুক্ষ পাহাড়ি মরুভূমি দেখাচ্ছি, এগুলো কিন্তু শুধুই বরফে ঢাকা পাবেন, তখন কিন্তু আবার এই জিনিসটা পাবেন না। আমরা যেহেতু এই জুন মাসে এই ট্যুরটা করছি, আমরা কিন্তু এই পাহাড়ের যে এই সমস্ত রুক্ষ দৃশ্যগুলো আপনাদের সামনে কিন্তু তুলে ধরতে পারছি। আর স্পিতি ট্যুরের যে সমস্ত জায়গাগুলো আছে না, সেগুলো আমরা খুব ভালোভাবে ঘুরতে পারবো। ছাঙ্গো পার করলেই আসবে সুমদো চেকপোস্ট, যা কিন্নর জেলা এবং লাহুল স্পিতি জেলার অফিসিয়াল সীমানা। এখানে স্পিতি নদীর উপর একটি ব্রিজ রয়েছে। এটি অত্যন্ত সংবেদনশীল সীমান্ত হওয়ায় এখানে প্রতিটি গাড়ি এবং পর্যটককে থামতে হয়। আইটিবিপি জওয়ানদের কাছে রেজিস্টারের নাম ও গাড়ির নাম্বার নথিভুক্ত করতে হবে। এন্ট্রি হয়ে যাওয়ার পর ওনারা আপনাকে স্পিতি উপত্যকায় প্রবেশের অনুমতি দেবেন। সুমদো চেকপোস্ট পার করার পরেই মূল রাস্তা NH5 থেকে ডান দিকে গিউ গ্রামের যাওয়ার এই সাইনবোর্ড এবং একটা রাস্তার ডাইভারশন দেখতে পাবেন। ওই গিউ ডাইভারশন বা মোড় থেকে ভিতরের দিকে পাহাড়ি গিরিখাতের মধ্যে দিয়ে গিউ মনেস্ট্রি পাওয়া যাবে। এই মনেস্ট্রিতে আপনাদের দেখাবো 500 বছর আগে বৌদ্ধ সন্ন্যাসীর মমি।
সুমদো চেকপোস্ট থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। এই 8-10 কিলোমিটার রাস্তাটি বেশ সংকীর্ণ এবং বেশিরভাগটাই কাঁচা পাথুরে। গাড়ি কিন্তু একটু সাবধানে এবং ধীরে ধীরে চালাতে হবে, তবে রুক্ষ প্রকৃতির এই আদিম রূপ উপভোগ করার মতো। এই দেখুন, এখান থেকেই দেখা যাচ্ছে মনেস্ট্রি। এখানে তিব্বতিয়ান প্রার্থনা পতাকা দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। দেখুন, প্রচুর বাইক রাইডাররা এসেছে সব। এই জায়গাটা পার্কিং এরিয়া, এখানে গাড়ি পার্কিং করে রাখা আছে। আর এখানে কিন্তু পার পার্সন আপনাদের 30 টাকা করে এন্ট্রি ফ্রি লাগছে। আর এই সামনেই রয়েছে বৌদ্ধ স্তূপ, এইগুলো আর ফ্ল্যাগ দিয়ে সাজানো আছে। 50 মিটার মতো গেলে আমরা মনেস্ট্রিতে পৌঁছে যাই। গিউ মনেস্ট্রি বা গিউ গ্রাম ভারত চীন তিব্বতের একেবারে কাছাকাছি। প্রায় 10,499 ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি তার একটি বিশেষ বিষয়ের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। আমরা এই যে মনেস্ট্রির উপরটা এলাম, উপরটা কিছু নেই, এখানে একটা জাস্ট সুন্দর ভিউ পয়েন্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে এসে কিছু ফটোশ্যুটও করতে পারবেন, ভিউগুলো খুব সুন্দর। আর তার সাথে এই যে জায়গাটা দেখুন, চারিদিকটা অপূর্ব কিন্তু সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। যেদিকেই আপনি তাকাবেন সেই দিকেই দেখতে পাবেন ভিউ আর ভিউ আর ভিউ। এইখানে এই যে সামনে একদম নিচে গ্রাউন্ডে এখানে হচ্ছে বৌদ্ধর যে মূর্তিটা এখানে আছে, আর উপরটা হচ্ছে ভিউ পয়েন্ট। সবাই উপরে যাচ্ছেন যে ভিউ দেখার জন্য। মনেস্ট্রি থেকে নেমেই জাস্ট এই হচ্ছে মমি, এখানে মমিটা রাখা আছে। এটা 500 বছর আগের পুরানো এক বৌদ্ধ সন্ন্যাসীর মমি কিন্তু এখানে রাখা আছে। আমরা দর্শন করলাম, বেশ ভালো লাগলো দর্শন করে। ইতিহাস অনুযায়ী এই মমিটি লামা সাঙ্গা তেনজিং নামের একজন বৌদ্ধ সন্ন্যাসীর। মিশরের মমির মতো এখানে কোনো রাসায়নিক প্রলেপ ব্যবহার করা হয়নি। সন্ন্যাসী যখন জীবিত ছিলেন তখনই এক বিশেষ ধ্যানের মাধ্যমে, যেটাকে জকচেন বলা হয়, নিজের শরীরকে মমি বানিয়েছিলেন। তিনি যখন বুঝতে পারেন যে তার শেষ সময় ঘনিয়ে এসেছে, তখন তিনি খাওয়া দাওয়া ছেড়ে এক জায়গায় স্থির হয়ে বসে এই প্রাকৃতিক উপায়ে প্রাণত্যাগ করেন। কথিত আছে এবং অনেকে দাবি করেন এই মমির মাথার চুল এবং হাতের নখ আজও প্রাকৃতিকভাবে ধীরে ধীরে বৃদ্ধি পায়। এমনকি তার শরীরের চামড়া ও দাঁত আজও অদ্ভুতভাবে অক্ষত রয়েছে। আগে মমিটিকে গিউ গ্রামের একটি ছোট্ট সাধারণ ঘরে কাঁচের বাক্সে রাখা হয়েছিল। এখন এই নতুন মনেস্ট্রির ভেতর অত্যন্ত মর্যাদার সাথে মমিটিকে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। পাহাড়ের একদম চূড়ায় তিব্বতী স্থাপত্য শিল্প মেনে এই চমৎকার নতুন মনেস্ট্রি গুম্ফা তৈরি করা হয়েছে। পাঁচশো বছরের মমি দর্শন করে গিউ গ্রামের রুক্ষ পাহাড়ি পথ ধরে আমরা আবার নেমে এলাম মূল হাইওয়েতে। আমাদের এবারের গন্তব্য স্পিতি উপত্যকার ঐতিহাসিক শহর টাবো। রাস্তা যতই এগোচ্ছে স্পিতি নদীর রূপ ততই মনোমুগ্ধকর হয়ে উঠছে। দুপাশে আকাশছোঁয়া ধূসর ন্যারো পাহাড়, আর তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গেছে মসৃণ কালো পিচ রাস্তা। মাঝে মাঝে চোখে পড়বে ছোট ছোট তিব্বতী গ্রাম আর পাহাড়ি সেতু। কোথাও কোথাও পাহাড়ের খাঁজে আটকে থাকা মেঘের ছায়া, আর উপরের পাহাড়ে বরফ। এই রুক্ষ মরুভূমির বুকেও এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করে। এখান থেকে আর টাবোর দূরত্ব হচ্ছে 27 কিলোমিটারের মতো, 50 মিনিটের মতো সময় লাগবে। আর আমরা এখন এই মুহূর্তে যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে 505 নম্বর জাতীয় সড়ক। এই দেখুন, এবারে আমরা টাবোতে প্রবেশ করছি। এটা একটা টাবোর মার্কেট। টাবো মার্কেটের মধ্যে আমরা এখন প্রবেশ করে গেছি। দুপুর 2টো যেহেতু পার হয়ে গেছে, আমরা এখানে টাবোতে একটু স্টে করেছি, আর লাঞ্চটা আমরা এখানেই সেরে নিচ্ছি। আমরা চাউমিন আর ফ্রাইড রাইস আর চিকেনের অর্ডার দিয়েছি। আপাতত চাউমিনটা দিয়ে গেছে, আমি এখন খাচ্ছি। কি ঝাল হয়েছে চাউমিনটা।
রাইসটা কিন্তু বেশ ভালোই লাগছে, আর অনেকটাই বেশ দিয়েছে দেখুন। টাবোতে লাঞ্চ করে নিয়েই ঠিক তার পাশেই আমরা মনেস্ট্রিতে চলে এসেছি। এখানে দুটো মনেস্ট্রি রয়েছে, একটা হচ্ছে নিউ মনেস্ট্রি আর একটা হচ্ছে ওল্ড মনেস্ট্রি। আর এটা কিন্তু বহু পুরানো মনেস্ট্রি, 996 খ্রিস্টাব্দের মনেস্ট্রি। সেই মনেস্ট্রি কিন্তু এখনও আছে, আর ভিতরটা তো খুব সুন্দর লাগছে। যাচ্ছি গিয়ে আপনাদের দেখাচ্ছি। পুরোটা সেই একটা কীরকম মনে হচ্ছে বলুন তো, সেই মাটির বাড়ি যেমন হয় ঠিক সেই রকম। এখানে একটা খুব বড় স্তূপ করা রয়েছে, বৌদ্ধ স্তূপ, আর এই দিকটায় হচ্ছে মনেস্ট্রি, নিউ মনেস্ট্রি। এটাও পাহাড়ের কোলে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি স্পিতি উপত্যকার সবচেয়ে ঐতিহাসিক ও পবিত্র স্থানে, টাবো মনেস্ট্রি। 996 খ্রিস্টাব্দে মহান বৌদ্ধ অনুবাদক রিনচেন জ্যাংপো এটি প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ এটি আজ থেকে প্রায় 1000 বছরেরও বেশি পুরানো। হিমালয়ের বুকে সবচেয়ে প্রাচীন বৌদ্ধ মঠ। বাইরে থেকে দেখলে মনে হবে মাটির তৈরি সাধারণ ঘর, কিন্তু ভেতরে লুকিয়ে আছে অবিশ্বাস্য ইতিহাস। এর কারণে টাবো মনেস্ট্রিকে হিমালয়ের অজান্তা বলা হয়। এই অন্ধকার কক্ষগুলোর ভিতরে রয়েছে প্রাচীন দেয়ালচিত্র, বুদ্ধের বিভিন্ন রূপের বিভিন্ন মূর্তি এবং প্রাচীন তিব্বতী পাণ্ডুলিপি। শতাব্দী প্রাচীন এই মাটির দেয়ালগুলোর ভিতরে পা রাখলেই এক অদ্ভুত অলৌকিক শান্তি ও গাম্ভীর্য অনুভব করা যায়, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখুন। পাশাপাশি দেখুন সব আপেল গাছ রয়েছে, এবং গাছেতে আপেলও ধরেছে, একদম ছোট্ট ছোট্ট আপেল ধরেছে। এর ঠিক পাশেই হচ্ছে ওল্ড মনেস্ট্রি। অনেক মনেস্ট্রি দেখেছি, অন্তত 4-5টা মনেস্ট্রি দেখেছি। এই যে এরকম মাটির মনেস্ট্রি, এই টাবোতে এসেই যে মনেস্ট্রি আছে সেই মনেস্ট্রিটা দেখতে পেলাম। আর দেখুন পুরো একদম এই যে পুরো মাটি, এই সমস্ত যে জিনিসগুলো আছে না, এগুলো যে বহু পুরানো সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। তার সাথেই দেখুন এইভাবে কাঠের সিঁড়ি করা আছে, আর ওইখানে একটা দোতলা টাইপের রুমের মতো করা আছে। সবই কিন্তু এইগুলো মাটির। কয়েকশো বছর যে আগের সেগুলো বোঝা যাচ্ছে। মনেস্ট্রির শান্ত পরিবেশ থেকে বেরোলেই চোখে পড়বে সুন্দর ছিমছাম টাবো মার্কেট। কাজা শহরের তুলনায় এটি বেশ ছোট এবং শান্ত। এখানে রাস্তার দুপাশে ছোট ছোট কাঠের দোকান, তিব্বতী হস্তশিল্পের কালেকশন, বেশ কিছু দারুণ দারুণ ক্যাফে, হোমস্টে রয়েছে। টাবোর আরেকটি বিশেষ পরিচয় হলো এখানের বিখ্যাত আপেল বাগান। সিজনে এখানে এলে চারপাশে আপনারা লাল আপেল দেখতে পাবেন। কাজা যাওয়ার আগে একটু জিরিয়ে নেয়ার জন্য, গরম এক বাটি থুপ্পা বা মোমো খাওয়ার জন্য, বা চাউমিন, বা আমাদের মতো রাইস, টাবো মার্কেট একেবারে আদর্শ জায়গা। টাবোতে লাঞ্চ করে এবং মনেস্ট্রি ঘুরে আমরা আবার এই মেন রাস্তার উপরে চলে এলাম। টাবো মার্কেটের সুন্দর সকালটা কাটিয়ে আমরা আবার রওনা দিলাম কাজার উদ্দেশ্যে। তবে কাজা পৌঁছানোর আগে আমাদের আজকের মূল গন্তব্য পাহাড়ের চূড়ায় ঝুলে থাকা এক প্রাচীন দুর্গ, ঢাঙ্কার মনেস্ট্রি। টাবো থেকে ঢাঙ্কার মনেস্ট্রির দূরত্ব 32 কিলোমিটারের মতো। প্রথমে আমরা 505 নম্বর জাতীয় সড়ক ধরে স্পিতি নদীর পাশ দিয়ে প্রায় 24 কিলোমিটার এগিয়ে এলাম। এসে পৌঁছালাম সিচিলিং নামের একটি গ্রামে। এই সিচিলিং থেকেই মূল রাস্তা ছেড়ে ডান দিকে ঢাঙ্কার গ্রামের জন্য একটি ছোট্ট রাস্তা চলে এসেছে। এখান থেকে ঢাঙ্কার মনেস্ট্রি পর্যন্ত 8 কিলোমিটার রাস্তা বেশ রোমাঞ্চকর এবং খাড়া। টাবো থেকে কাজা যাওয়ার পথে এই ঢাঙ্কার মনেস্ট্রির আমরা একটা গেট পেলাম, এবং এর মধ্যে আমরা এই যে প্রবেশ করছি। এক পাশে খাড়া পাথুরে আর অন্য পাশে গভীর খাদ। যতই ওপরে উঠছি স্পিতি উপত্যকা এবং নদীর ক্যানিয়ন আরও বেশি বিশালাকার এবং সৌন্দর্য দেখাচ্ছে, এবং চারিদিকের রুক্ষ ল্যান্ডস্কেপ দেখার মতো। আমরা এসে পৌঁছালাম জাদুকরী একটা জায়গা, যার নাম ঢাঙ্কার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,774 ফুট উচ্চতায় একটি খাড়া পাহাড়ের একেবারে উপরের প্রান্তে এই মনেস্ট্রি এমনভাবে তৈরি যেন মনে হচ্ছে মাটি থেকে প্রাকৃতিকভাবে এটি গড়ে উঠেছে। আমরা যে পাহাড়গুলোকে দেখছি দূর থেকে দেখে না আমাদের রীতিমতো একটা ভয় লাগছে, মনে হচ্ছে মাটির পাহাড়। দূর থেকে সেই রকমই লাগছে, মনে হচ্ছে হয়তো এক্ষুনি ভেঙে পড়বে এরকম একটা। টাচ করে যখন দেখছি না, একদম বালি সিমেন্ট দিয়ে যেভাবে ইটের বাড়ি তৈরি হয়, পুরো সেই রকম একদম শক্ত সলিড পাহাড় এগুলো।
आवाज वावाज जुन दियो हड्के अब ऊपर है पीछे चल ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন প্রাচীন ধ্যানের কক্ষ বা দুখাং। প্রাচীন থাঙ্কা পেন্টিং ধ্যানী বুদ্ধের একটি অতি বিরল চারমুখী মূর্তি। তবে শত শত বছরের পুরানো এই মাটির তৈরি মঠটি পাহাড়ের ক্ষয় এবং ভূমিকম্পের কারণে আজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঢাঙ্কার নামটির মধ্যে লুকিয়ে আছে এর আসল পরিচয়। স্থানীয় ভাষায় ঢাং মানে হচ্ছে খাড়া পাহাড়, আর কর বা খার মানে হচ্ছে দুর্গ, অর্থাৎ পাহাড়ের উপরে অবস্থিত দুর্গ। এই মনেস্ট্রি প্রায় 1000 বছরের পুরানো। সপ্তদশ শতাব্দীতে এই ঢাঙ্কারই ছিল পুরো স্পিতি উপত্যকা সাম্রাজ্যের ঐতিহ্যবাহী রাজধানী। এই মনেস্ট্রি তিব্বতী বৌদ্ধ ধর্মের ইয়োলোহাট সম্প্রদায়ের অন্তর্গত। এইটা হচ্ছে ওল্ড মনেস্ট্রি, আর এর পাশে হচ্ছে যেটা নতুনভাবে বানানো হয়েছে সেই মনেস্ট্রিটা আছে। এখানের ব্যাপারটাই পুরো একটা যে ঐতিহ্য বহন করছে, সেইটা কিন্তু এখানে এসে যখন আপনারা দেখবেন সেই ফিলিংসটা পাবেন। একটা বিশেষ আকর্ষণ বলতে পারেন, যখন আপনারা টাবো থেকে কাজার দিকে যাবেন তার মিডিলে আর কি এই মনেস্ট্রিটা পড়ছে, ওটা আপনাদের একটা সাইট সিইংয়ের মধ্যেই থাকবে। আর আমরা কিছুক্ষণ আগে জিগজ্যাগ রাস্তাটা দেখছেন, ওই রাস্তা দিয়ে আমরা 12,800 ফুট উচ্চতায় কিন্তু এসে দাঁড়িয়েছি। ঢাঙ্কার মনেস্ট্রির ছাদ থেকে নিচের এই রূপটি দেখলে মনে হয় যেন কোনো এক আদিম শুকনো সমুদ্রের তলদেশে দাঁড়িয়ে আছি। আমাদের এই অনুমান কিন্তু বৈজ্ঞানিকভাবে একেবারে সত্যি। আজ আমরা যে স্পিতি উপত্যকার রুক্ষ ন্যাড়া পাহাড় বা নদীর খাদ দেখছি, কোটি কোটি বছর আগে এই পুরো এলাকাটি তলিয়েছিল টেথিস সাগর নামের এক প্রাগৈতিহাসিক সমুদ্রের নিচে। প্রায় 4 থেকে 5 কোটি বছর আগের ঘটনা। পরবর্তীকালে টেকটনিক প্লেটের সংঘর্ষে যখন হিমালয় পাহাড় ওপরের মাথা চাড়া দিয়ে ওঠে, তখন সমুদ্রের জল সরে গিয়ে এটি বিশাল হ্রদে পরিণত হয়, আর পেছনে রেখে গেছে সমুদ্রের মতো দেখতে এই ধুধু উপত্যকা। এই কারণেই আজও স্পিতির এই রুক্ষ পাহাড়ি মাটি খুঁড়লে কোটি কোটি বছরের পুরানো সামুদ্রিক জীবাশ্ম পাওয়া যায়। যেখানে আজ আমরা দাঁড়িয়ে ভিডিওগ্রাফি করছি, কোটি কোটি বছর আগে সেখানে সমুদ্রে তিমি ও মাছেরা সাঁতার কাটত। দারুণ একটা ব্যাপার। ঢাঙ্কার মনেস্ট্রি দেখার পরে এবারে আমরা এগিয়ে চললাম কাজার উদ্দেশ্যে। সুন্দর এই পাহাড়ি রাস্তা আবার দেখতে দেখতে চলে গেলাম কাজা শহরে। তবে আজকের আমরা কাজা শহরে না থেকে কাজার পাশেই চলে যাচ্ছি কিব্বর গ্রামে। কাজার পাশাপাশি এই কিব্বর গ্রামে আমরা 2 দিন থাকব এবং এখান থেকে বিভিন্ন সাইট সিইং আমরা ঘুরে দেখব। এই হচ্ছে আমাদের আজকের হোমস্টে। এটা হচ্ছে মাড হাউস। কালকে সকালে সমস্ত কিছু দেখাবো, আজকে রাত্রি হয়ে গেছে। আপনাদের রুমটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা 3টে রুম নিয়েছি। আমাদের রুমটা প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাজাতে আমরা যে হোমস্টেতে আজকে স্টে করছি, এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে একটা বড় বেড দেয়া আছে। বেডের মধ্যে এরকম 2টো বালিশ, একটা কুশন দেয়া আছে। আর বেডটা এতটাই বড় আপনারা 3 জন পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে যেতে পারবেন। আর বেডের মধ্যে এই যে ব্ল্যাঙ্কেট রয়েছে 2টো, তার সাথে আরও একটা ব্ল্যাঙ্কেট আছে। আর এই দিকে দেখুন, এইদিকে একটা সেন্টার টেবিল মতো করা আছে। এখানে ইলেকট্রিক কেটেলও আছে, কোনো সমস্যা হবে না, ঠান্ডার মধ্যে ইলেকট্রিক কেটেল আছে। আর এখানে একটা উইন্ডো আছে। আরও একটা দেখুন, এই দিকে একটা সিঙ্গেল বেড দেয়া আছে। এখানেও কিন্তু একটা বালিশ দেয়া আছে, 2টো ব্ল্যাঙ্কেট দেয়া আছে। আর ঠিক এর পাশটাতেই এখানেও একটা উইন্ডো আছে। আর ওই সেম, এটা দিয়ে একটু ভ্যালি ভিউ খুব ভালো দেখা যাচ্ছে। আর এখানে একটা এরকম
ছোট্ট বসার অপশান করা আছে, আর এই হচ্ছে ওয়ার্ড্রপ। এরকম ওয়ার্ড্রপের সাথে একটা মিরার দেয়া আছে, এখানে সব কিছু রাখতে পারবো। আর আজকে আমরা এই রুমটাতে 2 দিন থাকছি। ওয়াশরুমের মধ্যে ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার আছে, এখানে জলের কল আছে, ওয়াশ বেসিন আছে, এখানে একটা মিরার দেয়া আছে, এখানে জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গিং করা আছে। একটা ওয়াশরুমে যা কিছু থাকে সমস্ত কিছু অ্যাভেলেবেল। আর এই যে আমরা আজকে যে হোমস্টেটায় স্টে করছি, এটা পুরো মাড হাউস। পুরো এই যে ওয়ালগুলো দেখছেন না, এইগুলো কিন্তু এখানের যেটা মাটি বলে সেই রকম মাটি দিয়ে তৈরি। আর আপনি যদি উপর দিকটা দেখেন, যে সিলিংটা আছে দেখলেই বুঝতে পারবেন, সিলিংয়ের মধ্যে ছোট্ট ছোট্ট কাঠের টুকরো দিয়ে এইভাবে ইন্টেরিয়রটা করা আছে। ফ্লোরে এইরকম তো কার্পেট পাতাই আছে, তার সাথে 2-3টে করে এইরকম, এই যে আমি দাঁড়িয়ে আছি এইরকম এখানে ম্যাট দেওয়া আছে, অর্থাৎ ঠান্ডা লাগার সেই রকম কোনো ব্যাপার নেই। আর রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, আর রুমটা কিন্তু বেশ বড়। আর 2 দিন এখানে থাকতে আমাদের খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে। ফ্রেশ হয়ে আমরা ডাইনিং রুমে চলে এলাম। তো এখানেও ডাইনিং রুমটা দেখুন ঠিক এই রকমভাবে সাজানো আছে। এখানে একটা যে কন্টেনার বসানো আছে, এইটা হচ্ছে জল গরম হচ্ছে, প্লাস এই রুমটাকে মোটামুটি একটা গরম রাখে। আর হিমাচল প্রদেশের এই যে সমস্ত ডাইনিংগুলো, এই যে আসার সাথে সাথে এই যে দেখুন দিদি খাবার সার্ভ করে দিচ্ছে, এইখানের ওনাদের যেই আতিথেয়তা, এটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। আর এটা বেশ ইউনিক। অ্যাকচুয়ালি হিমাচলের দিকে নাকো টাবো বা কাজাতে বলুন, এই রকমভাবেই কিন্তু অতিথিদের আপ্যায়ন করে ধরুন খাবার ডিনার করানো হয়, ব্রেকফাস্ট করানো হয়। আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে, এখানে আসার সাথে সাথেই ওনারা বানিয়ে দিয়েছেন এই গরম গরম একটা সবজি আছে, তার সাথে একটা এটা ছোলার ডাল আছে, আর গরম রুটি, আর এই যে একদম ধোঁয়া ওরা গরম ভাত, তার সাথে স্যালাড। সারাদিন মানে ট্রাভেলের পর না এই খাবারটা খুবই সুন্দর, বেশ ভালো লাগে। সারাদিন ট্রাভেল করার পর এই যে ঠান্ডার মধ্যে এত গরম গরম খাবার পাচ্ছি না, এটা কিন্তু খুব ভালো লাগছে। বাড়ির খাবারের মতো পুরো লাগছে, একদম বাড়ির খাবারের মতো, কোনো রিচ না, একদম জাস্ট হালকা। সবাইকে গুড মর্নিং। স্পিতি ট্যুরে আমরা গতকাল রাত্রে কাজাতে এসে পৌঁছেছি। যদিও কাজা থেকে 10 থেকে 12 কিলোমিটার পরে এই যে গ্রামটায় এসেছি, এটা হচ্ছে কিব্বর গ্রাম। এই গ্রামেরই একটা হোমস্টের এখন আমি রুফটপে দাঁড়িয়ে রয়েছি। আজকে রাত্রেও আমরা এই হোমস্টেতেই থাকব এবং আজকের এবং কালকের কাজার বিভিন্ন সাইট সিইং ঘুরব এবং সেগুলো আপনাদের সবই দেখাতে থাকব। কাজার এই কিব্বর গ্রামটা এত সুন্দর, দেখুন চারিদিকে শুধু পাহাড়, পাহাড়ের উপরে বরফ জমে রয়েছে, আর রুক্ষ পাহাড় দেখুন, মনে হচ্ছে যেন একটা পাহাড়ি মরুভূমির মধ্যে রয়েছি। এই দিকটায় দেখুন পুরো বরফে ঢেকে রয়েছে পাহাড়। একটা সুন্দর ছোট্ট একটা গ্রাম দেখুন, নিরিবিলি একটা গ্রাম, পাখিদের কিচিরমিচির শব্দও শোনা যাচ্ছে। কিব্বরের একটা সরকারি স্কুলে ছেলেরা সব খেলাধুলা করছে, ড্রামের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে 2-3টে রুম রয়েছে, উপরটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। এখানে একটা সিটিং এরিয়া করা রয়েছে। আর এই যে পুরো বিল্ডিংটাই পুরো মাটির একটা মাড হাউস, দেখে খুবই সুন্দর লাগলো এই হোমস্টেটা। এখন সময় হয়েছে সকাল 9:30। এই সকালে আমরা ব্রেকফাস্ট করে কাজার যে সমস্ত সাইট সিইং রয়েছে সেই সাইট সিইংয়ে আমরা বেরিয়ে পড়ব। আজকে আমাদের যে ব্রেকফাস্টটা আছে না, একদম এখানের এই যে মোটা মোটা রুটি, তার সাথে অমলেট আর হচ্ছে আচার। আচার আবার 2-3 রকমের আছে, একটা লঙ্কা এখানে দিয়েছে, তারপরে এটা হচ্ছে রসুনের আচার, আর এটা হচ্ছে মিক্সড আচার। আমরা এখানে যে এই রুটিটা খাচ্ছি না, এটা আমাদের যে বাটার নান বা নান বলা হয় ঠিক সেই টাইপের। আর এটা এই যে চায়ে ডুবিয়ে ডুবিয়ে দারুণ লাগছে খেতে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা হোমস্টে থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর সামনেই হচ্ছে আমাদের এই যে গাড়ি রেডি। তো ফার্স্টেই আমরা যাচ্ছি কি মনেস্ট্রি। কিব্বর গ্রাম থেকে কি মনেস্ট্রির দূরত্ব 7 থেকে 8 কিলোমিটার। সাধারণত আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো সময় লাগে। স্পিতি উপত্যকার দারুণ একটা জায়গা। কাজার সাইট সিইংয়ের মধ্যে একটা স্পট হচ্ছে এই মনেস্ট্রি। যেমন এখানের পাহাড়ি এলাকায় যে মনেস্ট্রিগুলো হয়, সেই রকম সব মনেস্ট্রির মতোই পাহাড়ের উঁচুতে সিঁড়ি দিয়ে অনেকটা উঠতে হচ্ছে। কোনো জায়গায় আছে
ওল্ড মনেস্ট্রি, কোনো জায়গায় নিউ মনেস্ট্রি, এইরকম আর কি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,668 ফুট উচ্চতায় অবস্থিত। নিচে বয়ে চলেছে স্পিতি নদী। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট বাক্স ঘর একটার উপরে আর একটা সাজানো রয়েছে। মনে করা হয় এই মঠটি একাদশ শতাব্দীতে বিখ্যাত বৌদ্ধ শিক্ষক অতীশ দীপঙ্করের শিষ্য ড্রোমটন প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ এটিও প্রায় 1000 বছরের পুরানো। ভিতরে পেন্টিং, মূল্যবান পাণ্ডুলিপি, প্রাচীন অস্ত্রশস্ত্র, ঐতিহাসিক বুদ্ধমূর্তি সংরক্ষিত রয়েছে। এখানকার মূল প্রার্থনা কক্ষের শান্ত পরিবেশ মনকে এক অদ্ভুত শান্তি দেয়। এই তিব্বতী বৌদ্ধ ধর্মের ইয়োলোহাট সম্প্রদায়ের একটি অন্যতম প্রধান ধর্মীয় শিক্ষা কেন্দ্র। এখানে বহু লামা ধর্মীয় শিক্ষা লাভ করেন। এখানে এলে মঠের সন্ন্যাসীরা অত্যন্ত অমায়িক ও আন্তরিকভাবে স্বাগত জানান এবং পর্যটকদের ঐতিহ্যবাহী গরম ভেষজ চা পান করান। হ্যাঁ, এদিকটা পুরানো যে মনেস্ট্রি, আর এই দিকটা দেখুন আমার, এই দিকটা হচ্ছে নতুন মনেস্ট্রি। আর ওইখানে যে একটা গেট আছে না, ওটা দিয়ে গেলে ভিতরে অনেক কিছু যেটা মেডিটেশন করে সেই রকম রুম আছে। তারপর আরও অনেক কিছু আছে ভিতরটা ক্যামেরা তো অ্যালাউড না, যার জন্য আমরা ভিতরে ফুটেজগুলো আপনাদের দেখাতে পাচ্ছি না। আর উপরটা আপনারা যখন আসবেন, এর আশেপাশে কিন্তু অনেক ভিউ পয়েন্ট পাবেন, যেগুলো থেকে খুব ভালো ফটো ভিডিও ক্যাপচার করতে পারবেন। দেখুন, আমরা 12টার পরে এসেছি। 12টার সময় এই যে বৌদ্ধ সন্ন্যাসীরা রয়েছেন, এনাদের লাঞ্চ টাইম, এনাদের লাঞ্চ কমপ্লিট হলো। লাঞ্চ কমপ্লিট হওয়ার পরে ওনারা নিজেরাই দেখুন বাসনগুলো সব নিজেরাই ধুয়ে নিচ্ছে। এখানে দেখুন, মনেস্ট্রির ঠিক নিচে দেখুন বেশ কিছু এখানে চাষবাস হয়েছে। দূরে নদী দেখা যাচ্ছে। নদীতে যদিও জল কিছুটা কম রয়েছে, মানে নেই বললেই চলে, কিন্তু তবুও দেখুন অপূর্ব দৃশ্য। আর এই যে নিচের রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরেই আমরা এলাম। একটা আঁকিবুঁকি, কত সুন্দর যেন একটা ছবি আঁকা হয়েছে। কি মনেস্ট্রির পরে স্পিতির আর এক রূপকথার গ্রাম লাংজা। এবারে আমাদের শুরু হলো সেখানকার বিখ্যাত বুদ্ধ মূর্তি দেখার যাত্রা। কি মনেস্ট্রি থেকে লাংজা গ্রামের দূরত্ব 23 থেকে 25 কিলোমিটার। তবে পাহাড়ি আঁকাবাঁকা চড়াই রাস্তার কারণে গাড়িতে এই পথটুকু যেতে সাধারণত 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। কি মনেস্ট্রি থেকে নেমে প্রথমে আপনাকে মূল রাস্তা ধরে কাজার দিকে আসতে হবে। কাজা পৌঁছানোর কিছুটা আগে একটা ডাইভারশন বা মোড় পড়ে, যেখান থেকে রাস্তাটি ওপরের দিকে লাংজা, হিক্কিম এবং কমিক গ্রামের দিকে চলে গেছে। আমরা এখন সেই পথেই যাত্রা শুরু করলাম। লাংজাতে যে বড় একটা বুদ্ধের মূর্তি রয়েছে না, দেখুন এখান থেকে দেখা যাচ্ছে। গোল্ডেন কালারের বিশাল বড় বুদ্ধ মূর্তি, আর তার সাথে এই গ্রামকে কিন্তু বলা হয় জীবাশ্ম বা ফসিলের গ্রাম। সেই ফসিল যদি আমরা খুঁজে পাই, সেটাও কিন্তু আপনাদের দেখাবো। তো যাওয়ার আগে এই জায়গাটা এত সুন্দর, আমরা এখানটা গাড়ি থেকে একটু নেমে পড়লাম। আর চারিদিকের যে আশেপাশের ভিউটা দেখুন, মনে হচ্ছে কোনো একটা পাহাড়ের মরুভূমিতে আমরা এসে পৌঁছেছি। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,500 ফিট উপরে যে আমরা এসেছি, মনেই হচ্ছে না, এতটাই এখানটায় সমতল লাগছে না। দেখুন, মনে হচ্ছে যেন একটা সত্যিই মরুভূমি। স্পিতির অন্যান্য সংযোগকারী রাস্তার মতোই এই রাস্তাও বেশ সংকীর্ণ, কাঁচা পাকা মিলেমিশে তৈরি হয়েছে। 14,500 ফুট উচ্চতায় এসে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে একটা এত সুন্দর বুদ্ধের মূর্তি, অসাধারণ লাগছে। এই গ্রামের এটাই হলো মূল আকর্ষণ। পাহাড়ের চূড়ায় খোলা আকাশের নিচে ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকা লর্ড বুদ্ধের এক বিশাল ও জাঁকজমকপূর্ণ মূর্তি। মূর্তিটি এমন এক জায়গায় স্থাপন করা হয়েছে যার ব্যাকগ্রাউন্ডে রয়েছে তুষারাবৃত বিশাল পর্বতমালা। এটিকে পুরো স্পিতি উপত্যকার সবচেয়ে আইকনিক এবং সবচেয়ে বেশি ছবি তোলা লোকেশনে পরিণত করেছে। এই মূর্তিটি প্রায় 1000 বছরের পুরানো। লাংজা শুধু বুদ্ধ মূর্তির জন্য বিখ্যাত নয়, এখানেও রয়েছে ফসিল ভিলেজ। তবে আমরা সেইভাবে দেখতে পাইনি। ফসিল ভিলেজ বা জীবাশ্মের গ্রাম হিসাবেও পরিচিত। লাংজার পরে আমরা এবার চলে যাচ্ছি কমিক গ্রাম। লাংজা থেকে কমিক গ্রামের দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার। সময় লাগে 30 থেকে 40 মিনিট। এই পথটুকু যাওয়ার সময় আপনি এক অদ্ভুত
একাকিত্ব ও মহাশূন্যতার অনুভূতি পাবেন। চারিদিকে মাইলের পর মাইল শুধু ধূসর পাহাড়, তার মাঝে সরু পথ। এই রুক্ষ প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় দুর্দান্ত। ওয়েলকাম টু কমিক ভিলেজ, ওয়ার্ল্ড হাইয়েস্ট লাস্ট ভিলেজ, কমিক ভিলেজ। 15,049 ফিট উচ্চতায় আছি। যে আমাদের কোনো শ্বাসকষ্ট হচ্ছে কি বা অক্সিজেন লেভেলটা কম আছে কি, আপাতত আমাদের কারো কিছু এখনও সমস্যা হচ্ছে না। তবে ওটা অনেকের শরীরের ওপর ডিপেন্ড করে। সেটা আপনারা অবশ্যই সেফটির জন্য অক্সিজেন ক্যান ইউজ করতে পারেন আর সঙ্গে রাখতে পারেন। আর কর্পূর যেটা ওইগুলো রাখতে পারেন। আমরা কিন্তু সঙ্গে রেখেছি, বাট আমাদের এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি বলে আমরা ইউজ করিনি। তবে যখন আমরা চন্দ্রতাল বা লোসার যাব, সেটা হতেও পারে। যদি হয়ে থাকে সেই ইনফরমেশনও কিন্তু আপনাদের আমরা দিয়ে দেবো। কমিক গ্রামের মূল আকর্ষণ হলো এখানকার 500 বছরের পুরানো তিব্বতী বৌদ্ধ মঠ। এই মঠটি শাক্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। মঠের ভিতরে প্রাচীন থাঙ্কা পেন্টিং, বুদ্ধের নানান রূপ রয়েছে। কমিক গ্রামের এটা হলো বহু পুরানো একটা প্রাচীন ঐতিহ্যময় মনেস্ট্রি। এখানের কোনো মনেস্ট্রিতেই যাই বা কোনো ধরুন প্রাকৃতিক সৌন্দর্যময় কোনো ক্যানভাস, প্রত্যেকটা জায়গা যেন মন কেড়ে নিচ্ছে। অপূর্ব দৃশ্য সব দেখছি আর মন ভরে সেগুলোকে উপভোগ করছি এবং সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক মনেস্ট্রির পাশেই দেখুন এখানে রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। যদি এক কাপ চা, সে লেমন টি হোক বা মিল্ক টি হোক বা কফি হোক, মিনিমাম 90 রুপিস। তারপর থেকে যদি কেউ চাউমিন, ভেজ, নুডলস এগুলো খায়, মিনিমাম 450, 500, 650, এমন মানে প্রচুর এক্সপেন্সিভ, কিন্তু খাওয়া মোটামুটি অলমোস্ট সমস্ত কিছু পাওয়া যাবে। তো সেই বিষয়টা আমি একটু জানিয়ে রাখলাম। কমিক গ্রামে একমাত্র কয়েকটি বাড়ি রয়েছে এবং এখানকার জনসংখ্যা অত্যন্ত সীমিত। এখানে অক্সিজেনের মাত্রা বেশ কম থাকে এবং বছরের বেশিরভাগ সময়েতে হাড় কাঁপানো ঠান্ডা থাকে। শীতকালে পুরো গ্রাম বরফের চাদরে ঢাকা পড়ে যায়। তখন এখানকার মানুষজন নিচে কাজা বা রামপুরের দিকে চলে আসে। এর পাশেই রয়েছে একটি মিউজিয়াম। এটাকে বলা হয় কমিক গুম্ফা মিউজিয়াম। এটির ভিতরে প্রবেশ করতে গেলে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। বাইরে থেকে এটিকে সাধারণ মনে হলেও এর ভিতরে 2টি ফ্লোর জুড়ে স্পিতির হাজার হাজার বছরের ইতিহাস ও বৌদ্ধ সংস্কৃতির অমূল্য সম্পদ সাজানো রয়েছে। কমিক গ্রাম ঘুরে নেওয়ার পরে এখান থেকে হিক্কিম গ্রামের দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার। এই ছোট্ট পথটিও বেশ রোমাঞ্চকর। চারপাশের উন্মুক্ত পাহাড়ের দৃশ্য দারুণ লাগছে। এই দৃশ্য দেখতে দেখতে চলে এলাম হিক্কিম গ্রাম। উচ্চতা 14,400 ফুট। হিক্কিমে রয়েছে বিশ্বের অন্যতম সর্বোচ্চ পোস্ট অফিস। হিমাচলের এই হিক্কিম গ্রামে জনপ্রিয় হল বিশ্বের উচ্চতম কার্যকরী পোস্ট অফিস। এই মাটির বাড়িটি আসলে হিক্কিমের কিংবদন্তি পোস্টমাস্টার রিনচেন ছেরিংয়ের নিজস্ব ঘর। তিনি তার পরিবার এবং বাড়ির একটি ছোট্ট ঘরে বসেই পুরো এলাকার চিঠিপত্র বিলি করতেন। বাড়ির মাটির দেয়ালে একটি অসাধারণ লাল রঙের ডাকবাক্সও ঝোলানো থাকত। পুরানো ঘরটি এবং পোস্টমাস্টারের আন্তরিক আতিথেয়তা আজও পর্যটকদের কাছে অত্যন্ত আবেগের জায়গা। পর্যটকদের প্রচণ্ড ভিড় এবং হিক্কিমে পর্যটকদের মানচিত্রে আরও আকর্ষণীয় করে তুলতে 2022 সালের জুন মাসে নতুন এই পোস্ট অফিস ভবনটি তৈরি করা হয়েছে একটি বিশাল লাল ও হলুদ রঙের লেটার বক্সের আকৃতিতে। দূর থেকেই পাহাড়ের কোলে এই বিশাল লাল বাক্সটি চোখে পড়বে। এই নতুন ভবনের বাইরে পর্যটকদের ছবি তোলার জন্য সুন্দর সেলফি পয়েন্টও তৈরি করা হয়েছে। এখান থেকেই আমরা রঙিন পোস্টকার্ড কিনে তাতে বিশেষ স্ট্যাম্প লাগিয়ে সরাসরি এই লেটার বক্সের আকৃতির অফিস থেকে পোস্ট করেছিলাম। হিক্কিমে এসে নিজের বাড়ির ঠিকানায় বা প্রিয়জনদের উদ্দেশ্যে একটি পোস্টকার্ড পাঠানো এখানকার প্রধান আকর্ষণ। পোস্টকার্ডের গায়ে একটা স্ট্যাম্প মেরে দিতে হয়। এটা কিন্তু আমাদের দারুণ লেগেছিল। সব মিলেমিশে আমাদের বেশ দারুণ কেটেছিল। পোস্ট কার্ড নেওয়ার পরে পাশেই আছে স্ট্যাম্প, ওখান থেকে আপনাকে স্ট্যাম্প নিতে হবে। আমি নিয়ে সব কিছু কমপ্লিট করলাম। আর এই হচ্ছে ড্রপ বক্স।
এবারে আমি ড্রপ বক্সে এগুলো ড্রপ করে দিচ্ছি। নাম্বার 1 ড্রপ হয়ে গেছে, নাম্বার 2 কমপ্লিট। শুধু 15,000 ফুট উপরের এই পোস্ট অফিস নয়, পোস্ট অফিসের পাশাপাশি হিমাচলের এই সমস্ত আমরা যে জায়গা দিয়ে এলাম, বিভিন্ন জায়গায় ধরুন স্কুল, এই দিকটায় দেখুন, এই দিকটায় কিছু বাড়ি রয়েছে, এদিকটায় প্রচুর নিচে বাড়ি রয়েছে। এগুলোও কিন্তু আমরা বলতে পারি যে একেবারে হিমাচলের উপরের একেবারে হায়েস্ট বাড়ি যাকে বলা যায়। তো যাই হোক, আমাদের এই জায়গাটা এসে খুবই ভালো লাগলো। আর আপনারা চেষ্টা করবেন যতটা সকাল সকাল সম্ভব বেরোনোর। আর এখানে পোস্ট অফিস আপনারা বিকাল 4টে পর্যন্ত খোলা পাবেন। বিকাল 4টের পরে এলে কিন্তু আপনারা আর এই পোস্ট অফিস হয়তো খোলা পাবেন না। যতটা সম্ভব আপনারা তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। সাইট সিইং কমপ্লিটের পরে আমরা কাজা বাজারে চলে এলাম। দেখুন এখানেও মাছ পাওয়া যাচ্ছে, মাংস পাওয়া যাচ্ছে। এই দেখুন আমরা একটা জামা কাপড়ের মার্কেটে চলে এসেছি। এখানে জামা কাপড় রয়েছে, জুতো রয়েছে, বেল্ট রয়েছে এবং আরও অন্যান্য বিভিন্ন জিনিসপত্র সব রয়েছে। দেখুন কাজায় এই হচ্ছে পেট্রোল পাম্প, মানে স্পিতি উপত্যকার মধ্যে এই একটাই পেট্রোল পাম্প থাকে। যারা এখান থেকে ধরুন চন্দ্রতাল যাবে বা আরও অন্যান্য যে ট্যুর করবে, এই জায়গা থেকে কিন্তু পেট্রোল ভরে নিতে হয়। আমরা কাজার মার্কেটে বেশ কিছুক্ষণ ঘুরে নিলাম এবং কাজা বা স্পিতি উপত্যকার একমাত্র পেট্রোল পাম্প দেখে নিলাম। সারাদিন সাইট সিইং ঘুরে এবং কাজার এই মার্কেটে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবার ফিরে পড়লাম কাজা থেকে এই কিব্বর গ্রামের হোমস্টেতে এসে ফ্রেশ হয়ে আমরা ডিনার সেরে নিলাম। পরের দিনে আমাদের নতুন আর একটা যাত্রা শুরু হবে। আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। এরপরে একটা দারুণ আকর্ষণীয় পর্ব নিয়ে চলে আসব, যেখানে থাকবে চন্দ্রতাল। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন বা কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। অবশ্যই একটা লাইক দেবেন, প্রয়োজনে শেয়ার করতে পারেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন।